এই বাক্সে বেকয়ে হাজারো পিঁপড়া রয়েছে এবং আগামী ১০০ দিনে তারা চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হবে। এই কলোনিটি সময়ের সাথে সাথে বাড়ার সাথে তারা ৩টি ক্রমান্বয়ে বেশি বিপজ্জনক চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং আমরা দেখতে পাব হাজারেরও বেশি পিঁপড়া কিভাবে একসাথে কাজ করে তাদের শিকারকে কাবু করে এবং তাদের কিভাবে মানিয়ে নিতে শিখতে হবে যাতে তারা টিকে থাকতে পারে। প্রথম দিন আমি এই প্যাকেজটি পেলাম যাতে সারা বিশ্ব থেকে আসা বিভিন্ন প্রজাতির পিঁপড়া ছিল, কিন্তু আজ আমরা একটি নির্দিষ্ট প্রজাতির পিঁপড়ার উপর মনোযোগ দিচ্ছি যা তাদের অতি আক্রমণাত্মক স্বভাবে এবং অত্যন্ত বেদনাদায়ক বিষাক্ত হুলের জন্য পরিচিত। আমার সামনে দুটি শিশি রয়েছে যা ভর্তি হাজারো রাগী পিঁপড়া এবং ছোট ছোট ডিম দিয়ে যা ফোটার অপেক্ষায় আছে। পাশাপাশি তাদের যত্ন নেওয়ার জন্য আমার প্রয়োজনীয় সবকিছু। এগুলো হবে পিঁপড়াদের নতুন পৃথিবী। ভিডিওর পরবর্তী অংশে যেখানে তারা তাদের লড়াই করবে এবং খাবার ও জল সংগ্রহ করতে অন্বেষণ করবে। এই বাসাটি পিঁপড়াদের জন্য নতুন ঘর হিসাবে কাজ করবে, যেখানে তারা তাদের ভবিষ্যৎ প্রজনন শ্রমিক এবং রক্ষকদের পাবে এবং তাদের মূল্যবান রানীদের রক্ষা করবে। আমি নিরাপদে পিঁপড়াদের নতুন ঘরটিকে আউটওয়ার্ল্ডের সাথে সংযুক্ত করেছি এবং তাদের আর্দ্রতা তৈরি করে জল যোগ করেছি, যা কলোনিকে ভেতরে আসার জন্য আরও আমন্ত্রণমূলক করে তুলেছে। চূড়ান্ত পদক্ষেপটি ছিল পালানো প্রতিরোধক আউটওয়ার্ল্ডে ঠোঁটের চারপাশে বাধা করা। আমি প্রায় এই অংশটি ভুলে গিয়েছিলাম, যা একটি বিপর্যয় হতে পারত, কারণ এই পিঁপড়াগুলোর একটি শক্তিশালী হুল রয়েছে। তবে চলুন শুধু বলি যে আমি পরে ভিডিওতে কামড় খেয়েছিলাম। তবে আরও কিছু পাগলাটে পিঁপড়া রয়েছে যাদের হুল এগুলোর চেয়ে অনেক খারাপ এবং আমি কিছু পাওয়ার পরিকল্পনা করছি। তাই আপনি যদি তা দেখতে চান তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আমাকে জানান আপনার প্রিয় পিঁপড়া কোনটি এবং আপনি কোন প্রজাতি পিঁপড়াকে চ্যানেলে দেখতে চান। এবার পিঁপড়াগুলোকে তাদের নতুন ঘরে সরানোর সময় ছিল। কি এটি এতটা সহজ ছিল না। পিঁপড়াগুলোকে ধরে রাখা শিশিগুলো আউটওয়ার্ল্ডে ঠিকমতো বসছিল না এবং আমি শিশিগুলো ভেঙে ফেলার ঝুঁকি নিতে চাইনি, কারণ পিঁপড়াগুলো চারপাশে ঘোরাঘুরি করতে পারত এবং কামড় খেতে পারত। তাই আমার কাছে সরাসরি তাদের ভেতরে ঢেলে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আপনি কল্পনা করতে পারেন তারা এই পদক্ষেপটি খুব ভালোভাবে নেয়নি এবং পিঁপড়াগুলো দ্রুত গতিতে চলতে শুরু করে, আউটওয়ার্ল্ডে ভিড় জমায় এবং বিপদের জন্য স্ক্যান করে। এটি একটি স্পষ্ট অনুস্মারক ছিল যে এই পিঁপড়াগুলো কতটা আক্রমণাত্মক এবং সামনের চ্যালেঞ্জগুলির একটি পূর্বরূপ। যখন পিঁপড়ার দল আউটওয়ার্ল্ড জুড়ে ছড়িয়ে পড়ছিল, তখন কয়েকজন শ্রমিক নতুন বাসাটি আবিষ্কার করে এবং সতর্কতার সাথে অন্বেষণ শুরু করে। যখন তারা সিদ্ধান্ত নিল যে বাসাটি নিরাপদ, তখন তারা কলোনির বাকি অংশকে ভেতরে আসার সংকেত দিল। আমি কলোনিকে কয়েক ঘন্টার জন্য একা ছেড়ে দিলাম এবং দিনের শেষে পুরো কলোনিটি নতুন বাসাতে স্থানান্তরিত হয়েছিল এবং স্থির হয়েছিল। এটি তাদের জন্য উপযুক্ত আকার ছিল, কিন্তু বেশি দিনের জন্য নয়। পরবর্তী 30 দিনে কলোনিটি ভালোভাবে মানিয়ে নিয়েছিল এবং উন্নতি করতে শুরু করেছিল। 30 দিনের মধ্যে তাদের সংখ্যা বিস্ফোরিত হয়েছিল এবং এখন তাদের হাজারো শ্রমিক ছিল। পিঁপড়াগুলো আউটওয়ার্ল্ডে ভিড় জমাচ্ছিল এবং ক্ষুধার্ত লার্দ শাবকদের খাওয়ানোর জন্য। তাই আমি মনে করলাম যে এখন তা প্রথম চ্যালেঞ্জের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উপযুক্ত সময়। শুরু করার জন্য আমি তাদের কিছু চিনি দিলাম যাতে আরও পিঁপড়া আউটওয়ার্ল্ডে আসে এবং তাদের প্রথম শত্রুর জন্য প্রস্তুত হয়। মিলওয়ার্মগুলো বড় এবং তাদের একটি শক্ত বাইরের খোলস রয়েছে, যা তাদের এটি শালীন প্রাথমিক চ্যালেঞ্জ করে তোলে, কিন্তু এটি কেবল শুরু ছিল। এবং যখন আমি মিলওয়ার্মটি ভেতরে ছেড়ে দিলাম, পিঁপড়াদের জিততে বেশি সময় লাগেনি এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তারা এর চারপাশে ছড়িয়ে পড়ল। এর পায়ে কামড় দিচ্ছিল এবং হুল ফোটাচ্ছে, এটিকে অচল করার চেষ্টা করছিল। কিন্তু যখন মিলওয়ার্মটি ছটফট করছিল, পিঁপড়াগুলো বারবার ফিরে আসছিল, এর পিঠে চড়ে বসছিল এবং নিচে ভিড় জমাচ্ছিল। একটা ভোজের জন্য, কিন্তু বিশ্রামের সময় নেই। পিঁপড়াদের এখন তাদের সংখ্যা দ্রুত বাড়াতে হবে, কারণ পরবর্তী চ্যালেঞ্জটি অনেক বেশি বিচদবকন এবং কঠিন ছিল। ষষ্ঠ দিনে একটা গুরুতর সমস্যা দেখা দিয়েছিল।
পিঁপড়ারা তাদের বাসার কিছু অংশ চিবিয়ে খেয়েছিল এবং সুড়ঙ্গ করে চেম্বারের পিছনে চলে গিয়েছিল। এটি পিঁপড়াদের জল সরবরাহ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছিল, যার ফলে পুরো বাসাতে জল উপচে পড়েছিল। এখন এটা স্পষ্ট ছিল যে পিঁপড়াদের একটা নতুন বাড়ির প্রয়োজন ছিল, বড়, ভালো এবং পরবর্তী চ্যালেঞ্জের জন্য আরও জায়গা সহ। কয়েক মাস আগে অ্যাট হোমের দয়ালু পিঁপড়ারা আমাকে একটি প্যাকেজ পাঠিয়েছিল তাদের বিভিন্ন পণ্য পরীক্ষা করার জন্য। এর মধ্যে ছিল কিছু অ্যাক্রিলিক এবং হোয়াইট রং বাসা, পাশাপাশি কয়েকটি আউটওয়ার্ল্ড। অ্যাক্রিলিক বাসাটি আজ আমি ব্যবহার করব। এতে দুটি প্রধান অংশ রয়েছে, উপরের বাসাটি এবং 3টি আলাদা জলের চেম্বার নিচে রয়েছে, যা আমাকে তাপমাত্রার কতটা হবে তা নিয়ন্ত্রণের সুযোগ দেয়। আমি 10% ছাড় কোড পেয়েছি, যা বিবরণে লিংক করা আছে। তাই আপনি যদি এই ভিডিওতে আপনার পছন্দসই কিছু দেখেন তাহলে অবশ্যই সেগুলো দেখে নিন। বাসাটি এখন তৈরি হওয়ায় কলোনি সরানোর সময় হয়েছিল, কিন্তু পিঁপড়ারা এটাকে বিশেষভাবে কঠিন করে তুলেছিল। তাদের বেশিরভাগই ছোট জায়গায় নিজেদেরকে ঢেসে ধরেছিল বাসা এবং আউটওয়ার্ল্ডের মধ্যে, কারণ বাসার শুধুমাত্র সেই অংশটি শুষ্ক ছিল। আমার পরিকল্পনাটি সহজ বলে মনে হয়েছিল। পুরানো বাসাটি খুলে ফেলুন আউটওয়ার্ল্ড থেকে, সেই বাসাটি নতুন সেটআপে রাখুন এবং তারপরে পিঁপড়াদেরকে পুরানো আউটওয়ার্ল্ড থেকে নতুনটিতে ঢেলে দিন। কিন্তু যে মুহূর্তে আমি বাসাটি খুলতে শুরু করলাম, আজ পিঁপড়ারা আলগা হয়ে গেল। তারা বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো, আমার টেবিলের উপর ছড়িয়ে পড়ল। এই সময়ে আমি আতঙ্কিত হতে শুরু করেছিলাম, কারণ আমি পিঁপড়াদেরকে নতুন আউটওয়ার্ল্ডে ঢেলে দেওয়ার চেষ্টা করছিলাম, আর যারা পালানোর চেষ্টা করছিল তাদের ধরে ধরে রাখছিলাম এবং এই প্রক্রিয়ায় আমি ডলহুল খাচ্ছিলাম। তখন আমি বুঝতে পারলাম যে আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গেছি, পালানোর বাধা। আমি দ্রুত গতিতে বাধাটি প্রয়োগ করলাম এবং তারপরে আমার মনোযোগ পুরানো বাসায় ফিরিয়ে দিলাম। কিন্তু ঢাকনাটি তোলার সাথে সাথে আরও এক ঝাঁক পিঁপড়ে বেরিয়ে এলো যখন আমি পুরানো বাসাটি আউটওয়ার্ল্ডে রাখলাম। আমি যতগুলো সম্ভব পালানো পিঁপড়েকে ধরার চেষ্টা করলাম, কিন্তু তবুও আমার পিঁপড়ের ঘরে আমি তখনও কয়েকদিন ধরে এদিক ওদিক ঘোরাফেরা করতে দেখছিলাম। কিন্তু সৌভাগ্যবশত পিঁপড়েরা বেশ দ্রুত তাদের নতুন বাসা খুঁজে পেয়েছিল এবং আমি তাদের রাতারাতি স্থির হতে ছেড়ে দিলাম তাদের পরবর্তী চ্যালেঞ্জের জন্য ঠিক সময়। এবং পরের দিন কলোনি এখন সম্পূর্ণরূপে তাদের নতুন বাসায় চলে গিয়েছিল। আমি আউটওয়ার্ল্ডটি হালকাভাবে সাজিয়েছিলাম বালির একটি পাতলা স্তর দিয়ে, তবে খুব বেশি নয়, কারণ আমি পিঁপড়াদের নতুন সুড়ঙ্গ খনন করতে দিতে চাইনি। পিঁপড়াদের দ্বিতীয় চ্যালেঞ্জটি এরপরে ছিল এবং এটি অনেক মিলওয়ার্মের চেয়ে অনেক বেশি বিচক্ষণ ছিল। এবার তারা বিশাল ফড়িংয়ের মুখোমুখি হয়েছিল, একটি শক্ত বাইরের খোলস সহ, রেজার ধারালো ম্যান্ডেবল এবং শক্তিশালী পিছনের পা সহ। এই ফড়িংটি দ্রুত, অপ্রতিচ্ছন্ন এবং কলোনি আগে যা দেখেছিল তার থেকে সম্পূর্ণ আলাদা ছিল এবং আমি এটিকে আউটওয়ার্ল্ডে রাখলাম। ফড়িংটি জমে গেল, কি করবে তা নিশ্চিত ছিল না। মাত্র কয়েক মুহূর্ত সময় লেগেছিল কয়েকটি পিঁপড়ের ফড়িংটিকে দেখতে পাওয়ার জন্য, এবং যখন তারা আক্রমণ শুরু করলো, ফড়িংটি বন্যভাবে লাফাতে শুরু করলো, ঘেরের চারপাশে পালানোর চেষ্টা করছিল এবং পুরো কলোনিকে সতর্ক করছিল তার অবস্থানে। বেশি সময় লাগেনি ফড়িংটির খাবার ফুরিয়ে যেতে, এবং তখনই এটি একটি মারাত্মক ভুল করেছিল। জমিতে একটি গর্ত দেখে এটি হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকলো, না বুঝেই যে এটি সরাসরি পিঁপড়ের বাসার কেন্দ্রে চলে এসেছে। এবং এক মুহূর্ত দেরি না করে পিঁপড়েরা কোনো দয়া দেখায়নি, তাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে এবং নির্মমভাবে হুল ফুটিয়ে ফড়িংকে পরাস্ত করতে তাদের রানী এবং বাসার ভেতরের সন্তানদের রক্ষা করার জন্য। ফড়িংটি এখন পিঁপড়েদের বাসার প্রবেশপথ আটকে দিয়েছিল, তাই আমি আমার চিমটা নিয়ে এটিকে মুক্ত করতে টানলাম। কিন্তু যে মুহূর্তে আমি টিউবটি সংযোগ বিচ্ছিন্ন করলাম, পিঁপড়েরা বেরিয়ে এলো এবং অবিলম্বে আমার ডেস্ক ছেয়ে গেল। শেষ প্রচেষ্টায় ফড়িংটি পালানোর জন্য লাফ দিল, এমনকি আউটওয়ার্ল্ডের বাইরেও অবতরণ করল। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, এটি আমার ডেস্কে সম্পূর্ণ স্থির হয়ে পড়ে গেল। আমি এখন প্রাণহীন ফড়িংটিকে ঘেরে ফিরিয়ে দিলাম ও পিঁপড়েদের তাদের পুরস্কার দাবি করতে দিলাম। তারা অবিলম্বে এটিকে ছিঁড়ে ফেলল এবং কলোনিকে খাওয়ালো এবং সফলভাবে তাদের দ্বিতীয় চ্যালেঞ্জটি সম্পন্ন করল। কিন্তু এখন কলোনিকে প্রস্তুতি নিতে হবে, কারণ তাদের তৃতীয় এবং চূড়ান্ত চ্যালেঞ্জটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় হবে। এবার 100তম দিন এবং কলোনি আগের চেয়ে আরও ভালোভাবে সমৃদ্ধ হচ্ছিল, তাদের সংখ্যা বাড়তে থাকছিল এবং তারা এখন তাদের চূড়ান্ত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ছিল। এখানে আমার সামনে একটি বিশাল মাকড়সা রয়েছে, বিশাল বিষাক্ত ম্যান্ডেবল।
যে কোনো পিঁপড়েকে নামিয়ে ফেলার ক্ষমতা রাখে, যে এটি মোকেলা করার জন্য যথেষ্ট দুর্ভাগ্যজনক। এই মাকড়সাটি দ্রুত এবং উগ্র ছিল এবং এটিকে নামানোর জন্য পিঁপড়েদের একসাথে কাজ করতে হবে। এবং সত্যি বলতে আমি নিশ্চিত নই যে তারা এটি করতে পারবে কিনা। প্রথমে মাকড়সাটি ঘেরের দেয়ালে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু দেখেছিল যে সেগুলি আঁকড়ে ধরার জন্য খুব পিছিল। পিঁপড়েরা মাকড়সার পা চিবিয়ে খেলল, সব দিক থেকে এটিকে ঘিরে ফেলল এবং শুধুমাত্র একটি জিনিস এটিকে জীবিত রেখেছিল, তা হলো পিঁপড়েরা কেবল মাকড়সার পায়ে পৌঁছাতে পারে, কিন্তু এটি চিরকাল এভাবে চলতে পারে না। প্রতি হুলে মাকড়সার পা দুর্বল হয়ে পড়ছিল। অবশেষে এটি পিছলে গেল এবং তার পিঠে পড়ে গেল এবং এখন খেলা শেষ। পিঁপড়েরা দ্রুত মাকড়সার শরীরে উঠে পড়ল, সব দিক থেকে এটিকে হুল ফোটাতে শুরু করল। মাকড়সাটি পাল্টাতা লড়াই করল এবং কয়েকটি পিঁপড়েকেও মেরে ফেলল, কিন্তু কলোনির বিশাল সংখ্যার সাথে মেলানো সম্ভব ছিল না। মাকড়সাটি সংক্ষেপে আবার উঠে দাঁড়ালো, কিন্তু পিঁপড়েরা তখনও এটিকে আঁকড়ে ধরেছিল। মাকড়সাটি বেশি দিন টিকতে পারেনি, এটি আবার পড়ে গেল এবং এবার ওঠার উপায় ছিল না। পিঁপড়েরা তার শরীর ঢেকে দিল, কাঠ তৈরি করল এবং মাকড়সার মাংস খেতে শুরু করল। এবং কয়েক হতাশাজনক শেষ মুহূর্তের পর মাকড়সা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল এবং এর সাথে পিঁপড়েরা সফলভাবে তাদের তৃতীয় এবং চূড়ান্ত চ্যালেঞ্জটি সম্পন্ন করল। এবং এখন তারা মাকড়সার মাংসশরী থেকে খাবার খেতে মুক্ত ছিল, তাদের ক্ষুধার্ত এবং ক্রমবর্ধমান সাম্রাজ্যকে শক্তি দেওয়ার জন্য। আমাকে কমেন্টে জানান যে আপনি আমাকে পরবর্তীতে আমার পিঁপড়েদের কি খাওয়াতে দেখতে চান, এবং আপনি যদি রুটি উপভোগ করেন তবে লাইক দিন। এই কলোনি এবং আরও অনেকের ভবিষ্যতের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং ধন্যবাদ সবাইকে দেখার জন্য এবং শান্তিতে থাকুন।